সবাইকে শুভেচ্ছা। আমি স্পেসিফিক যেই কোশ্চেন যদি দেওয়া হয়েছে যে আসলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে ম্যান্ডেট আছে সেটা আসলে কতটুকু করছে এবং করতে পারছে কিনা, না পারলে আসলে কি চ্যালেঞ্জ। রীতি আপার যেই আইন ও সালিশ কেন্দ্রের যে রিপোর্টটি খুব চমৎকার একটি রিপোর্ট, সেটি ড্রাফট দেখার সৌভাগ্য আমার হয়েছিল। আমি দেখেছি আউটলাইন এবং তার যে কন্টেন্ট, চ্যালেঞ্জেস, রিকমেন্ডেশন সবগুলো খুব স্পেসিফিক্যালি কনক্রিটলি আইডেন্টিফাইড হয়েছে। আমি যেটি বলতে চাই শুরুতে, যে কিছুদিন আগেই আমি গত সপ্তাহেই একটা প্রথম আলোর ইন্টারভিউ দেখছিলাম আমাদের জেডাই খান পান্না স্যারের ইন্টারভিউতে যে প্রথম বিষয়টি ছিল আমাদের চিত্রনায়িকা পরিমণির রিমান্ডের ক্ষেত্রে, এবং পান্না স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্যার আপনি মামলাটি কেন নিলেন। স্যারের যে প্রথম উত্তরটি ছিল সেটি হচ্ছে, এখানে আমি দেখতে পেরেছি একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। আমার ঠিক সেই মুহূর্তেই মনে হয়েছিল যে বাংলাদেশে কি মানবাধিকার কমিশনের আসলে কোনো অস্তিত্ব আছে কিনা, আর থাকলে এই ক্ষেত্রে এই পার্টিকুলার কেসটাতে তাদের ইন্টারভেনশনটা কোথায় ছিল। একজন মানবাধিকার কর্মী হিসেবে পান্না স্যার এসেছেন এবং নিঃসন্দেহে পান্না স্যারকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু মানবাধিকার কমিশনের রোলটা কি আসলে, ঠিক একটা ইনসিডেন্ট হচ্ছে এটা বোঝার জন্য যে মানবাধিকার কমিশনের ভূমিকাটা আসলে কি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, বা বাস্তবে আসলে কি দেখতে পাচ্ছি। আইনগত চ্যালেঞ্জ নিয়ে ব্যারিস্টার হালিম ভাই বলেছেন, রীতি আপু বলেছেন। আমি যে বিষয়টিতে ফোকাস করতে চাই, আবার একটু ফিরতে চাই 2009 সালে যখন আমাদের ফুললি ফাংশনাল চেয়ারম্যান হিসেবে প্রফেসর মিজান স্যার দায়িত্ব নিলেন। আমার স্পষ্ট মনে আছে উনি বলতে চেয়েছিলেন যে বলেছিলেন যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের উদ্দেশ্য হচ্ছে একটি হিউম্যান রাইটস কালচার এস্টাবলিশ করা। এখন হিউম্যান রাইটস কালচার আসলে একটি ব্যাপক বিষয়। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে একটি হচ্ছে রাইট হোল্ডার আর একটি হচ্ছে ডিউটি বিয়ারার। রাইট হোল্ডার হচ্ছে যারা আমরা সাধারণ মানুষ, তারা রাইট ক্লেম করব, আর ডিউটি বিয়ারার হচ্ছে রাষ্ট্র এবং তার এজেন্সিস গুলি তাদের যে নির্ধারিত অর্পিত দায়িত্ব সেটি পালন করবে। এখন হিউম্যান রাইটস কালচারে এই দুইটা বিষয়ের মেরুকরণ যদি আমরা দেখি সেটা এবং অ্যাসেসমেন্টে করি, প্রথমে যদি আমরা আসি যে আমরা আসলে সাধারণ মানুষের হিউম্যান রাইটস লিটারেসিটি রয়েছে, হিউম্যান রাইটস সম্পর্কে আমরা কি জানি আসলে। মিজান স্যারের যে নেতৃত্বে কমিশন ছিল সেখানেই একটি গবেষণা হয়েছিল, আমার যতটুকু স্মরণে রয়েছে, যে মোর দেন 50% পিপল আসলে জানে না মানবাধিকার কনসেপ্টটি কি। এই প্রেক্ষাপটে আমি যদি আইনে আবারও চলে আসতে চাই, জাতীয় মানবাধিকার কমিশনে মানবাধিকারের যে ডেফিনেশনটি রয়েছে সেই ডেফিনেশনটিতে আমার কাছে মনে হচ্ছে খুব প্রবলেমেটিক একটি ডেফিনেশন। সেই ডেফিনেশনটি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু পড়তে চাই। সেখানে বলা আছে, মানবাধিকার অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দ্বারা নিশ্চিত কোনো ব্যক্তির জীবন অধিকার, লিবার্টি বোঝানো হয়েছে সমতা, মর্যাদা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুসমর্থিত এবং বাংলাদেশের প্রচলিত আদালত দ্বারা বলবৎযোগ্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার দলিলে ঘোষিত মানবাধিকার। এই যে বাংলাদেশের প্রচলিত আদালত দ্বারা বলবৎযোগ্য, যারা আমরা আইনের ছাত্র তারা বুঝি যে এনফোর্সেবল রাইট হতে হবে। এখন হোয়াট অ্যাবাউট দি স্ট্যাটাস অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। আমার সংবিধানে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে অনেকগুলি ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইটস এর কথা বলা আছে, তার মিনিমাম রিকগনিশন কিন্তু এই ডেফিনেশন আমি পাই না, কারণ অনুসমর্থন এবং বলা হয়েছে। এই যে একটা প্রবলেমেটিক ডেফিনেশন দিয়ে, অর্থাৎ মানুষ আসলে জানে কিনা যে মানবাধিকার কি বিষয়টা আসলে। হালিম ভাই খুব কারেক্টলি আইডেন্টিফাই করেছেন যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেমন বোঝে না যে মানবাধিকার লঙ্ঘন কোনটি এবং অপরাধ কোনটি, ঠিক তেমনি সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তি আছে কিংবা ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার মানবাধিকার কোনটি, আমার মৌলিক অধিকার কোনটি, আমার মানবাধিকার লঙ্ঘন কোনটি, আমার অপরাধ, যে অপরাধের যে বিচার চাইবো সেই ডিসকোর্সটি কোথায় আসে। এই যে একটা কনফিউশন, সেই কনফিউশন দূর করার ক্ষেত্রে গত 10 বছরে মানবাধিকারের যে কমিশনের যে ভূমিকা সেটি কিন্তু খুবই হতাশাজনক। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এটা আমি কেন আইডেন্টিফাই করছি তার রিকমেন্ডেশন আমি হয়তো শেষের দিকে আসবো, যে আন্ডারস্ট্যান্ডিং না করতে পারলে আসলে কেন আপনি করতে পারবেন না। নাম্বার 2 যে পয়েন্টে বলেছিলাম, ডিউটি বিয়ারার। রাষ্ট্র হচ্ছে ডিউটি বিয়ারার এবং রাষ্ট্রের এজেন্সিস যারা রয়েছে তারা হচ্ছে ডিউটি বিয়ারার। তারা যদি মানবাধিকার সুরক্ষা করতে ব্যর্থ হয় সেটি তখন মানবাধিকার লঙ্ঘন হয়। এখন আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট আসলে কত হয়েছে, ঠিক কতটুকু আসলে সেটির বিষয়ে অ্যাসেস না করে আসলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে আলাদা করে অ্যাসেস করা সম্ভব। আমার যে অন্যান্য কমিশন রয়েছে, দুর্নীতি দমন কমিশন রয়েছে, তথ্য কমিশন রয়েছে, কিংবা অন্যান্য যে কমিশন রয়েছে, রাষ্ট্রের অন্যান্য যে ইনস্টিটিউশন এজেন্সিস রয়েছে, সেই এজেন্সিগুলির পারফরমেন্স কিরকম আসলে।
গত 50 বছরে সেই ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টকে আমরা আসলে আদৌ করতে পেরেছি? আমরা কি একটা অ্যাকাউন্টেবল ইনস্টিটিউশন তৈরি করতে পেরেছি? আমরা কি আমাদের বাংলাদেশের একজন নাগরিককে আসলে ইনস্টিটিউশনকে জবাবদিহিতায় আওতা আনার জন্য তারা কি বলতে পারে যে দিস ইজ মাই হিউম্যান রাইটস এন্ড ইউ আর বাউন্ড টু প্রোভাইড অর ইউ আর বাউন্ড টু এনশিওর দিস রাইট? এই স্ট্যাটাস কি আমরা আসলে তৈরি করতে পেরেছি? আমার কাছে মনে হয় না। স্বাধীনতার 50 বছরেও আমরা আমাদের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট তৈরি করতে পারে না। আমাদের এসডিজির কথা আমরা সবসময় বলি, এসডিজি 16 কিন্তু বলে যে আমাদের স্ট্রং ইনস্টিটিউশন লাগবে। সো এই 2 নাম্বার ইন্ডিকেশনটি যে স্ট্রং ইনস্টিটিউশনাল ইন্ডিকেটর থেকে কিন্তু আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে একটা সুবিধাজনক অবস্থায় দেখছি না, কিংবা হতাশাজনক অবস্থায়। দিস ইজ নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে এখন পারফরমেন্স অ্যাসেস করার ক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জের বিষয় আছে। একটা চ্যালেঞ্জ রীতি আপু বলেছেন, হালিম ভাই বলার চেষ্টা করেছেন, অ্যাপয়েন্টমেন্ট। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে কমিশনটি গঠিত হয়, চেয়ারম্যান কিংবা মেম্বারদের যে অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা এক্সট্রিমলি গভর্নমেন্ট কিংবা পার্টিজান লয়ালিটি রয়েছে এর মধ্যে, যার মধ্য থেকে এটা আসলে আশা করা মুশকিল যে সেখানে একজন কম্পিটেন্ট, কোয়ালিফাইড, এফিশিয়েন্ট, ইফেক্টিভ একজন মানুষকে সেখানে নির্বাচিত করা, পাশাপাশি কমিশনার সহ অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটিতে যে 7 জন মেম্বার রয়েছেন, একজন মেম্বার ছাড়া বাকি সবাই আসলে গভর্নমেন্টের অংশ। আমার যতটুকু ধারণা যে সেটি সংশোধনের প্রচেষ্টা চলছে, কিন্তু তারপরেও সেখানে সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেশন না থাকার কারণে কিন্তু এটি প্রশ্নবিদ্ধ। কারণ পৃথিবীর অন্যান্য অনেক দেশে আসলে অ্যাপয়েন্টমেন্ট প্রসেসে সিভিল সোসাইটির ভূমিকা রয়েছে, এবং মানবাধিকার শব্দটির সাথে এখন আসলে সিভিল সোসাইটি, আইন সালিশ কেন্দ্র, ব্লাস্ট ছাড়া আসলে আমরা তেমন কোনো অর্গানাইজেশনের নাম দেখি না। সেক্ষেত্রে তাদের যে রিপ্রেজেন্টেশন, তাদের যে প্রপার একটা রিকগনিশন, সেটা কিন্তু ওই সার্চ কমিটিতে থাকতে পারে। সেকেন্ডলি, যেটা অলরেডি বলে ফেলেছি, 3 নাম্বার যে বিষয়টি ইনভেস্টিগেটিং অথরিটি, আমার 4 নাম্বার পয়েন্ট, যে ইনভেস্টিগেটিং অথরিটির কথা বলা হয়েছে, যে কমিশনের ইনভেস্টিগেটিং অথরিটি নাই এগেইনস্ট ল এনফোর্সিং এজেন্সি। তার কারণটি হচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা ঘটে, তার মোস্টলি ঘটে হচ্ছে ল এনফোর্সিং এজেন্সিস দ্বারা, কিংবা রাষ্ট্রের পাবলিক যে ইনস্টিটিউশন রয়েছে তাদের মাধ্যমে। এখন জাতীয় মানবাধিকার কমিশন যদি তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশনটাই না করতে পারে, তাহলে কি হবে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ইনভেস্টিগেশন পাওয়ারটা দেয়া হলো, ফর এক্সাম্পল দেওয়ার পরেও কি আসলে আদৌ চেঞ্জ হবে কিনা, সেই বিষয়টা নিয়ে আমাদের আসলে ভাবা উচিত, এবং সেইখানে আসলে আমাদের এখন থেকে জোর দেওয়া উচিত। সেটি হচ্ছে রাষ্ট্রের যে এটিটিউড। আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 30টি, 40টি, 90টি, 200টি লেটার পাঠালাম, আমার যদি কোনো রেসপন্স না আসে, এই যে রেসপন্স না আসার যে এটিটিউড, এই যে মানবাধিকারের প্রতি মিনিমাম রেসপেক্ট না করার যে এটিটিউড, সেটা কি মানবাধিকার কমিশনকে সেকশন 8 এর অধীনে একটা ইনভেস্টিগেশন অথরিটি দিলেই চেঞ্জ হয়ে যাবে রাতারাতি? আমার মনে হয় না বিষয়টা। আই এম সরি, যে আমার একটু মনে হচ্ছে না যে চেঞ্জ হয়ে যাবে, আনলেস এন্ড আনটিল রাষ্ট্র মনে করে যে আমার আসলে ওই চিঠির রেসপন্স করা উচিত ছিল, আনলেস এন্ড আনটিল রাষ্ট্র মনে করে যে আমার আসলে প্রম্পটলি অ্যাকশন নেওয়া উচিত ছিল। যেখানে মানবাধিকার কমিশন মিনিমাম একটা সুপারিশ করেছে, সেই সুপারিশটা বাস্তবায়নের একটা জোর তাগিদ রাষ্ট্র অনুভব করে, রাষ্ট্রের পলিটিক্যাল কমিটমেন্টে কিংবা রাষ্ট্রের যে মানবাধিকারের যে কমিটমেন্ট রয়েছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে ইনস্ট্রুমেন্টগুলি রয়েছে, সেই ইনস্ট্রুমেন্টগুলিতে আমরা জানি যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে যে কোর হিউম্যান রাইটস ট্রিটিগুলি রয়েছে, সেখানে কমিটি রয়েছে, এবং সেই কমিটিগুলিতে বাংলাদেশ রাষ্ট্রকে তার হিউম্যান রাইটস পরিস্থিতি তুলে ধরতে হয়। এখন রাষ্ট্র যদি সেই অব্লিগেশনটা ফিল না করে, তাহলে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের পক্ষে আসলে ইনভেস্টিগেশন পাওয়ার দিলেও সেটার যে ইফেক্টিভনেস, সেটা কতটুকু হবে, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। আপনার জন্য আর মাত্র 1 মিনিট। আমি হয়তো আর 1 মিনিট চাইতে পারি আপনার কাছ থেকে। আমার জাস্ট 2টা পয়েন্ট বাকি আছে। একটা পয়েন্ট হচ্ছে যে রাষ্ট্রের যে বিষয়টা থেকে আমি যেটা বলার চেষ্টা করছিলাম, যে রাষ্ট্রকে আসলে আমরা অনেক ক্রিটিসিজম জানি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ইনএফেক্টিভনেস নিয়ে জানি, কিন্তু রাষ্ট্রকে অনুধাবন করতে হবে কয়েকটা কারণে। নাম্বার 1 হচ্ছে, বাংলাদেশ রাষ্ট্রের যে জন্ম হয়েছে, সেটি আসলে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে, এবং সেটা রিফ্লেকশন আমাদের সংবিধানে দেখি, এবং সংবিধানে মৌলিক মানবাধিকার এবং মানবাধিকারের যে সুরক্ষাগুলো আছে, সেটা রাষ্ট্র প্লেজ করেছে সংবিধানে যে সেটা নিশ্চিত করবে। সেটা নিশ্চিত না করতে পারলে সেটা রাষ্ট্রের ব্যর্থতা। দিস ইজ নাম্বার 1। কেন রাষ্ট্রকে করা উচিত? 2 নাম্বার বিষয় হচ্ছে, রাষ্ট্রকে এই কারণে করা উচিত যে রাষ্ট্র আন্তর্জাতিক যে
হিউম্যান রাইটস ট্রিটির আন্ডারে যে অব্লিগেশন আছে সেই অব্লিগেশন গুলি ফুলফিল করার জন্য। সেগুলি ফুলফিল না করলে কি হবে? কারণ বাংলাদেশ রাষ্ট্র আমরা জানি যে এলডিসি থেকে মিডল ইনকাম কান্ট্রিজ আছে, সেটা কিন্তু ইমপ্লিকেশনস আছে, চ্যালেঞ্জ আছে। নাম্বার ওয়ান চ্যালেঞ্জটা যেটা আমরা অলরেডি সবাই জানি যে অনেক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে, বিশেষ করে বিজনেস এবং ট্রানজেকশনে। যেই বিজনেসকে কেন্দ্র করে, যে ইকোনমিকে কেন্দ্র করে আমরা প্রাউড ফিল করছি, সেই ইকোনমি কিন্তু একটা সময় পরে কোলাপস করে যেতে পারে, সাস্টেইনেবল নাও হতে পারে। তার একটা ছোট করে এক্সাম্পল বলে, যে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর উনি অলরেডি ঘোষণা করেছেন যে ইউরোপের সাথে বাংলাদেশের বিজনেস রিলেশন যদি কন্টিনিউ করতে চায়, জিএসপি প্লাস বেনিফিট পেতে চায়, তাহলে তারা কয়েকটা ইন্ডিকেটর দেখবে। দিস ইজ যে কয়েকটা ইন্ডিকেটর কথা বলা হয়েছে, একটা হচ্ছে হিউম্যান রাইটস রেকর্ড অফ দ্য কান্ট্রি এবং ওয়ার্কার রাইট, এনভায়রনমেন্টাল রাইটের কথা বলা আছে। মাই পয়েন্ট ইজ, আপনি আপনার ইকোনমি নিয়ে আমরা আমাদের ইকোনমি নিয়ে নিশ্চয়ই গর্ব করতে পারি, দিস ইজ ডেফিনেটলি এ ম্যাটার অফ প্রাউড, এবং আমাদের একটা আনপ্রেসিডেন্টেড ইকোনমিক গ্রোথ হয়েছে। কিন্তু ইকোনমিক গ্রোথ যদি আমি সাস্টেইনেবল করতে চাই, আমার হিউম্যান রাইটস রেকর্ড কিন্তু ইমপ্রুভ করতে হবে। আমার হিউম্যান রাইটস ভায়োলেশন যদি আমি অ্যালাউ করি এবং তার যদি পর্যাপ্ত আমি সুরক্ষা না দিতে পারি, তাহলে কিন্তু আমার ট্রেড রিলেশনশিপে ইম্প্যাক্ট হবে, আমার জিডিপি কিন্তু যেটা আমি অর্জন করি সেটা কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। লাস্ট যে পয়েন্টটা বলতে চাই, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে আমাদের একটা ড্রাফট আইনে এন্টি ডিসক্রিমিনেশন অ্যাক্ট, যেটার জন্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অনেক চ্যালেঞ্জ ফেস করছে। ল মিনিস্টারও আমাদের জেনেভাতে প্লেজ করে এসেছে যে এন্টি ডিসক্রিমিনেশন অ্যাক্ট তৈরি হবে। সেই এন্টি ডিসক্রিমিনেশন অ্যাক্টে কিন্তু প্রাথমিক ড্রাফটে আমি সেই ড্রাফটের সাথে যে প্রাথমিক রিফ্লেকশন ছিলাম, সেখানে দেখেছি যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে ডিসক্রিমিনেশন সংক্রান্ত মামলাগুলি ইনভেস্টিগেশন পাওয়ার দেওয়া হয়েছে প্রাথমিক যে ড্রাফটে। কিন্তু আনফরচুনেটলি সেই রিভাইজ ড্রাফটটাতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের পাওয়ারটাকে আসলে খর্ব করা হয়েছে। দিস পার্টিকুলার ইনসিডেন্ট রিমাইন্ডস আস এগেইন যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আসলে সামনের দিকে যাচ্ছে না, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আসলে পেছনের দিকে যাচ্ছে। প্রাথমিক ড্রাফটে যদি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে অথরাইজ করা হয়, এম্পাওয়ার করা হয়, রিভাইজ ড্রাফটে কেন এসে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ক্ষমতা নাই আসে? এই যে একটা ব্যর্থ, এই যে পিছু হটার একটা প্রবণতা, সেটা থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে এবং সর্বোপরি আসলে রাষ্ট্রের চরিত্র বদলাতে হবে, রাষ্ট্রকে আসলে মানবাধিকার ফ্রেন্ডলি হতে হবে। এবং আইন তৈরির বিষয়টা আমি আসলে পয়েন্টে গেলাম না, আইন তৈরি এবং আইনের যে রিকমেন্ডেশনের কথা বলা হয়েছে, রীতি আপা পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন, আমাদের প্রচুর আইন হয়েছে, কিন্তু আইনগুলির এটলিস্ট মানবাধিকার কমিশন আর কিছুই না করতে পারে, আইনগুলির একটা কমেন্ট দিতে পারতো যে এই আইনগুলিতে হিউম্যান রাইটস এর ভায়োলেশন ঘটবে কিংবা ঘটার সম্ভাবনা রয়েছে। দিজ আর এন্টি হিউম্যান রাইটস লেজিসলেশন, ফর এক্সাম্পল দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এই স্টেটমেন্টটা কেন আমরা আসলে এখন পর্যন্ত পাই নাই, সেটাও কিন্তু একটা বড় ধরনের ব্যর্থতা বলে আমি মনে করি। সর্বোপরি যদি বলতে চাই, আমাদের আসলে দুটি বিষয় প্রয়োজন, একটি হচ্ছে রাষ্ট্রের চরিত্র বদলানো প্রয়োজন, একটা হচ্ছে হিউম্যান রাইটস লিটারেসি, যেটি আমরা বলছি হিউম্যান রাইটস এডুকেশন, সেটির কিন্তু বৃদ্ধি ঘটাতে হবে। এবং সেখানে আমাদের সিভিল সোসাইটি বলে কিংবা একাডেমিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য।